এটা একটা বিস্ময়কর রেকর্ড। বিস্ময়কর না, শুধু ভুতুড়ে রেকর্ড। ইন্টারন্যাশনাল ফুটবল ইতিহাসে নরওয়ে একমাত্র দেশ যাদেরকে ব্রাজিল কখনো হারাতে পারেনি একাধিক ম্যাচ খেলা খেলা দলগুলোর মধ্যে। এটা কি হয়? মানে কোনো একটা পরাশক্তি হলে তাও না হয় বুঝে নিতাম। বিষয়টা তো তা না, নরওয়ে বিশ্ব ফুটবলের এমন কোনো পরাশক্তি না। কিন্তু ব্রাজিলের মুখোমুখি যে ৪ টা ম্যাচ হয়েছে তার মধ্যে নরওয়ে ২ টাতেই জিতেছে, ২ টা তারা ড্র করেছে। ফলে আজকে যখন ব্রাজিল নরওয়ে রাউন্ড অফ 16 এর ম্যাচটাতে মুখোমুখি হচ্ছে সেইখানটাতে কিন্তু ইতিহাসের এই পিছু ধরাটা ব্রাজিলের থাকছেই। আর নরওয়ের যেসব দলকে ব্রাজিল হারাতে পারেনি ১৯৮৭, ১৯৯৭, ১৯৯৮ এর সেবার বিশ্বকাপ, ২০০৬ সেই দলগুলোতে তো আর্লিং হাল্যান্ড ছিলেন না। এখনকার দলে আর্লিং হাল্যান্ডের মতো একজন গোল মেশিন রয়েছেন। ফলে ব্রাজিলের চ্যালেঞ্জটা যে আরো কত বড়, বুঝতে পারছেন? ইন্টারন্যাশনাল ফুটবলে ব্রাজিল মোট কতটা অপোনেন্টের এগেইনস্টে খেলেছে আমি একটু খুঁজে বের করে দেখার চেষ্টা করছিলাম। ওই শুরুর দিকের অনেক রেকর্ড-টেকর্ড তো নাই। সেই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাচ্ছি। ধরেন ৮৩ টা অপোনেন্ট, ৮৮ টা অপোনেন্ট, ৯৪ টা অপোনেন্ট, ধরেন অ্যারাউন্ড ৯০ টা অপোনেন্টের বিপক্ষে ব্রাজিল খেলেছে। তার মধ্যে কিছু, কিছু দলের বিপক্ষে একটা করে ম্যাচ খেলেছে। ওইটাকে ব্র্যাকেট বন্দি করে রাখা যায়। বিশ্বকাপে যেমন ব্রাজিল হারাতে পারেনি কেবল ৩ টা দেশকে, পর্তুগাল, হাঙ্গেরি এবং এই নরওয়ে। আর ওভারঅল ব্রাজিল যত ম্যাচ খেলেছে তার মধ্যে একাধিক ম্যাচ খেলেছে এরকম দলগুলোর মধ্যে একমাত্র নরওয়েকে ব্রাজিল কখনো হারাতে পারেনি। এটা আসলে বিস্ময়কর রেকর্ড না শুধু, এটা আসলে ভুতুড়ে রেকর্ড। এবং আর্লিং হাল্যান্ডের যে গোল স্কোরিং রেকর্ড সেটাও কম ভুতুড়ে নয়। এই হালান্ডকে আজকে কিভাবে ব্রাজিল ঠেকাবে, তাদের কৌশলটা আসলে কি হবে? হালান্ডকে না ঠেকাতে পারলে নরওয়েকে ঠেকানোটা ব্রাজিলের জন্য মুশকিল হয়ে যাবে এবং যেই রেকর্ডটা পাল্টে দেবার চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে, হালান্ডকে না আটকাতে পারলে সেই রেকর্ডটাকেও ব্রাজিল ভেঙে দিতে পারবে না। মানে তাদের যে এই যে একটা কুফা নরওয়ে, সেই কুফাটা তারা কাটাতে পারবে না। তাহলে আর্লিং হাল্যান্ডকে ব্রাজিলের ঠেকাতে হবে। ঠেকাবেটা কিভাবে? আর্লিং হাল্যান্ডের গোল স্কোরিং রেকর্ডটাও কম বিস্ময়কর না। সেটা ভুতুড়ে না, কিন্তু ধরেন বিস্ময়কর। এবারে ওয়ার্ল্ড কাপে ৩ টা ম্যাচ খেলে ৫ টা গোল করেছেন। আচ্ছা, এটা যথেষ্ট বিস্ময়কর হলো না। বিশ্বকাপ বাছাই পর্বে তিনি ৮ টা ম্যাচ খেলে ১৬ টা গোল করেছেন। বিস্ময়কর না? বলেন তো দেখি। কম্পিটিটিভ ফুটবলে সর্বশেষ ১৩ ম্যাচ ধরেই তিনি টানা গোল করছেন। বিস্ময়কর না? এবং এই ১৩ ম্যাচে তিনি ২৫ টা গোল করেছেন। বিস্ময়কর না? ইন্টারন্যাশনাল ফুটবলেই ৬০ ম্যাচে ৫৩ টা গোল তার হয়ে গেছে। বিস্ময়কর না? সো এই গোল মেশিন আর্লিং হাল্যান্ডকে আসলে কিভাবে ঠেকাবেন? এই দেখেন বিশ্বকাপের যে লাস্ট ম্যাচটা রাউন্ড অফ 32 তে পুরা ম্যাচটা মোটামুটি তিনি ঘুমিয়েই থাকলেন। কিন্তু ওই যে ৮৬ মিনিটের সময় ঘুম থেকে জেগে উঠে জাস্ট একটা টোপকের মতো করে ম্যাচটা তিনি জিতিয়ে দিলেন। ফলে ব্রাজিলের কিন্তু এই বিষয়টাতে খুবই সাবধান থাকতে হবে যে হালান্ডের বিষয়ে, হালান্ডকে তারা কিভাবে সামলাবে, সেই কৌশলটা আসলে কিরকম হবে। আমি এটা কয়েকটা জায়গা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন নাম্বার ১, হালান্ডকে আটকাতে হলে হালান্ডের কাছে বলই যেন না পৌঁছতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্রাজিলের যে কৌশলটা সেটা হচ্ছে মার্টিন ওডেগার্ডকে গার্ড দিয়ে রাখা। মানে মার্টিন ওডেগার্ড যেন খেলাটা ডিকটেট করতে না পারেন। নরওয়ের মূল প্লেমেকার তিনি। নরওয়ের এই ট্যাকটিক্সটা খুবই সহজ। তারা হচ্ছে গিয়ে ওই মানে কম্প্যাক্ট থাকতে চাইবে। তারা ওই মানে মিডল স্পেসটা তারা হচ্ছে গিয়ে দখল করে রাখতে চাইবে এবং বল পেলেই তারা মার্টিন ওডেগার্ডকে বলটা দিয়ে দিতে চাইবে। তারপরে ওডেগার্ড তার মতো কাজ করবেন। তিনি যদি বিটুইন লাইন বলটা যদি পান তাহলে হালান্ডকে ফার্স্ট টাইম পাস বাড়াতে পারেন, অথবা তিনি হচ্ছে গিয়ে ওয়াইড এরিয়াতে বল দিতে পারেন। সেইখান থেকে হালান্ডের কাছে আসবে। অথবা তিনি বল হোল্ডও করতে পারেন যেন অ্যাটাকে অন্যরা এসে জয়েন করে। ফলে ওডেগার্ড হচ্ছে গিয়ে এই নরওয়ে টিমের মূল প্লে মেকার। তাকে ওই যেন তিনি প্লেটা ডিকটেট করতে না পারেন হালান্ডকে আটকানোর জন্য, এইটা ১ নাম্বার পূর্বশর্ত বলে আমার কাছে মনে হয়। এখন ওডেগার্ডকে আটকানোর জন্য কি করতে পারে? একটা ব্রাজিল করতে পারে যে তাকে ম্যান মার্ক করতে পারে। যে না ঠিক আছে ওদেগার্ড যেখানে তার সাথে একজনকে দিয়ে দিল। কিন্তু ওইটা আসলে ব্রাজিল করবে বলে আমার কাছে মনে হয় না। তাতে নিজেদের খেলাটাও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। ব্রাজিল সেটা নরওয়ের মতো দলের বিপক্ষে করবে না। ওডেগার্ডের বিপক্ষে সেটা করতে পারবে না। করবে না। আর আরেকটা যেটা করতে পারে সেটা হচ্ছে ওডেগার্ডের জোনে বলটা গেলে প্রেস করা। এইটা ব্রাজিল করতে পারে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে তার পাসিং লেনটা ব্লক করে দেয়া। মানে ওডেগার্ডের কাছে যেন বলটাই না যেতে পারে এবং সেই যে প্রেস করা এবং পাসিং লেন ব্লক করা, এইটা ব্রাজিলের একেবারে টপ থেকেই করতে হবে। ধরেন ম্যাথিয়াস কুনিয়া যে নাম্বার ৯ রোমিং রোলটাতে খেলবেন, তার ওই জায়গা থেকে ওইটা আসলে শুরু করতে হবে। তারপরে তো মিডফিল্ডে এখানে ব্রুনো সঙ্গে যদি দানিলো খেলেন, দানিলো সবারই তো ওই জায়গায় কন্ট্রিবিউট করার, কাসেমিরো তাদের সেই সুযোগটা রয়েছে। ফলে ওডেগার্ডকে নিষ্ক্রিয় করা হবে, হালান্ডকে নিষ্ক্রিয় করার পূর্ব শর্ত ১ম যেটা ধাপ আমার কাছে মনে হয়। নাম্বার ২ যেটা সেটা হচ্ছে গিয়ে ব্রাজিলের ডিফেন্সিভ লাইনটা অনেক বেশি হাই রাখার কোনো অপশন নাই। কেননা
হালান্ড আসলে ওইটা পছন্দ করেন তার সামনে স্পেস এবং সেই স্পেসটা অ্যাটাক করতে। সো ব্রাজিল যদি ডিফেন্সিভ লাইনটা একটু সামনে নিয়ে আসে, তাহলে হয়তোবা নরওয়েকে প্রেস করার জন্য ব্রাজিলের সামগ্রিকভাবে সুবিধা হবে। কিন্তু হালান্ডের সামনে যেই জায়গাটা দিয়ে দিবে, ব্রাজিলের ডিফেন্সিভ লাইনের পেছনে যেই জায়গাটা থাকবে, ওইটা অ্যাটাক করে হালান্ড আসলে ব্রাজিলের সর্বনাশটা করে দিতে পারেন। ফলে ব্রাজিল তো obviously মানে একেবারে হচ্ছে গিয়ে ডিফেন্স লাইনটা তো একবারে নিচে নামিয়ে নেবে না। কিন্তু হাই ডিফেন্সিভ লাইন না করে এটা মাঝামাঝি একটা জায়গায় আসলে রাখতে হবে যেইখানটাতে আর্লিং হাল্যান্ড আসলে অ্যাটাক করার মতো যথেষ্ট স্পেস না পান। নাম্বার 3 ক্রস করা এবং ক্রস না করতে দেওয়া এবং করা হয়ে গেলে সেটা ডিফেন্ড করা। মানে ২ সেট থেকে নরওয়ে তো ক্রস করতেই চাইবে। সেই ক্ষেত্রে ব্রাজিলের যে ২ ফুল ব্যাক যারা খেলছেন তাদের এখানে ডানিলো আর হচ্ছে গিয়ে ডগলাস সান্টোস তাদের ওই রোলটা গুরুত্বপূর্ণ যেন বক্সে যথেষ্ট পরিমাণে ক্রস না যায়, যত কম যেন ক্রস যায়। আর ফুল ব্যাকদের ওই রোলের পর সেন্টার ব্যাকদের রোলটা হচ্ছে গিয়ে ক্রস যদি আসে সেইটাকে ডিফেন্ড করা। মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল, স্পেশালি আমি গ্যাব্রিয়েলের কথা বলব। গ্যাব্রিয়েল তো রোবাস্ট আছেন, তিনিই হচ্ছে গিয়ে এই আর্লিং হাল্যান্ডের সাথে বিভিন্ন ব্যাটেলে আমরা আজকের এই ম্যাচটাতে দেখতে পাবো। ফলে এই নাম্বার 3 এটা আমার কাছে মনে হয় যে ক্রস যথেষ্ট যেন না আসে সেক্ষেত্রে ফুল ব্যাকদের সজাগ থাকা আর ক্রস এলে সেটা ডিফেন্ড করা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডিফেন্ডারদের ক্ষেত্রে। এইটাও ব্রাজিলের হালান্ডকে ঠেকানোর একটা খুবই গুরুত্বপূর্ণ কৌশল বলে আমার কাছে মনে হয়। নাম্বার 4 আর্লিং হাল্যান্ডকে যদি ঠেকাতে হয় তাহলে সেট পিস গুলাতে ব্রাজিলকে ঐরকমভাবেই ডিফেন্ড করতে হবে। যথেষ্ট সেট পিস প্রথমত দেয়াই যাবে না। কেননা সেট পিসের ওই জায়গাগুলোতে তিনি ভয়ংকর হয়ে উঠতে পারেন। ফলে ডি বক্সের আশেপাশে বা এই অ্যাটাকিং থার্ডদের এই জায়গাটাতে যথেষ্ট সেট পিস যেন ফ্রি কিক যেন ব্রাজিল কনসিড না করে। আর কর্নার হলেও সেইটাকে যেন ব্রাজিল ডিফেন্ড করতে পারে ঠিকঠাক মতো। এইটাকে ব্রাজিলের আসলে কনসেনট্রেট করতে হবে খুবই উচ্চ মাত্রায়। নাম্বার 5 আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় সেইটা হচ্ছে গিয়ে সেকেন্ড বল। ধরেন হালান্ডের কাছে বল আসলো। সেই ১ম বলটা ব্রাজিল উইন করল। ব্রাজিলের ডিফেন্স উইন করল। কিন্তু সেকেন্ড বলটা আসলে গুরুত্বপূর্ণ। কেননা হালান্ড এখানে chaos ক্রিয়েট করতে খুবই সিদ্ধহস্ত। বিভিন্ন জায়গাতে ওই সেকেন্ড বলটাতে টোপক করে দেওয়া বলেন, একটুখানি খোঁচা দিয়ে বের করে দেওয়া বলেন, এইগুলো কিন্তু হালান্ডের কাছ থেকে আমরা দেখেছি। ফলে এই সেকেন্ড বলটার ক্ষেত্রে ব্রাজিলের ডিফেন্ডারদের তো রোল রয়েছেই। মিডফিল্ডারদেরও ওই জায়গাটাতে ওই বল রিকভারির জায়গাটাতে ডিফেন্সকে হেল্প করাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড বলটাতে হালান্ড যেন ভয়ংকর হয়ে উঠতে না পারেন সেইটাও ব্রাজিলের নজরদারির মধ্যে রাখতে হবে। এবং নাম্বার 6 আরেকটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে কনসেনট্রেশন। খুবই টপ লেভেলের কনসেনট্রেশন ব্রাজিলের লাগবে। মানে হালান্ডকে কোনো একটা মুহূর্তের জন্য আসলে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। তাকে obviously ম্যান মার্ক করা হবে না। obviously যেইটা কোচ কার্লো আনচেলত্তি বলেছেন যে এন্টি হালান্ড কোনো আরকি প্ল্যান তাদের নাই। কিন্তু এন্টি হালান্ড প্ল্যান না থাকলেও এই হালান্ডকে হচ্ছে গিয়ে তাকে নিষ্ক্রিয় করে রাখার একটা প্ল্যান তো নিশ্চিতভাবেই রয়েছে। এবং ব্রাজিলের সেই সামগ্রিক প্ল্যানে কনসেনট্রেশনের একটা বড় ভূমিকা যে সামান্যতম এখানে কনসেনট্রেশন ল্যাপস হওয়ার সুযোগ নাই। যেটা আমরা আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে দেখেছি যে পুরা ম্যাচ ঘুমিয়ে থেকে ৮৬তম মিনিটে তিনি ম্যাচ উইনিং গোল করে বেরিয়ে গেছেন। ফলে এই জায়গাটা তো আসলে ব্রাজিলকে ভীষণ রকমেরই সতর্ক থাকতে হবে। দেখুন এই ব্রাজিল আর নরওয়ে আজকে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইন্টারেস্টিং হবে। ২ টা দল আসলে ম্যাচটাতে কিভাবে অ্যাপ্রোচ করে খেলা শুরু হওয়ার পরে সেটা হয়তোবা বোঝা যাবে। কিন্তু আর্লিং হাল্যান্ডকে যে ব্রাজিলের নিষ্ক্রিয় রাখতে হবে এইটা ম্যাচ আপের শুরু থেকে এটা আসলে সবাই জানে। যদি সেটা না পারে তাহলে ওই ব্রাজিলের বিপক্ষে নরওয়ের যে রেকর্ড সেই রেকর্ডটা তারা আরো এক ধাপ বাড়িয়ে নিতে পারবে। সেই বিস্ময়কর রেকর্ড ভূতুড়ে রেকর্ডটা বাড়িয়ে নিতে পারবে। ফলে হাল্যান্ডকে নিষ্ক্রিয় করার জন্য এখানে যেই মানে আমার কাছে মনে হয় যে ব্রাজিল এই কৌশলগুলোর দিকে আগাবে। মার্টিন ওদেগার্ডকে নিষ্ক্রিয় করে রাখা, ক্রস ডিফেন্ড করা এবং যথেষ্ট পরিমাণে ক্রস হতে না দেওয়া, ডিফেন্সিভ লাইন যেন যথেষ্ট হাই না হয় সেইটা মাথায় রাখা, সেকেন্ড বল উইন করা এবং হচ্ছে গিয়ে কনসেনট্রেশন যাতে কোনো একটা সময় ল্যাপস না হয়, সেট পিসটা যেন ব্রাজিল খুব ভালোভাবে ডিফেন্ড করতে পারে। এই সবকিছু যদি ব্রাজিল চূড়ান্ত মনোসংযোগের মাধ্যমে করতে পারে তাহলে আর্লিং হাল্যান্ডকে নিষ্ক্রিয় করে রাখা সম্ভব। আর হাল্যান্ডকে যদি নিষ্ক্রিয় করে রাখা যায় তাহলে অনেক দূর কিন্তু ব্রাজিল এগিয়ে যাবে ওই ভূতুড়ে রেকর্ডটা কারেক্ট করার দিকে। নরওয়েকে কখনো নাকি ব্রাজিল হারাতে পারেনি। সো হালান্ডকে আজকে নিষ্ক্রিয় করে রাখলে সেই রেকর্ডটা অন্ততপক্ষে ব্রাজিল নিজেদের ফেভারে এইবার নিয়ে আসতে পারবে। পারবে না ব্রাজিল? আর আর্লিং হালান্ডকে কি নিষ্ক্রিয় করে রাখতে ব্রাজিল পারবে বলে মনে হয় আপনার?